সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও দুটি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় চলছে অবরোধ কর্মসূচি। এদিন দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত 10টি এলাকায় অবরোধ করছেন বিক্ষুব্ধরা। সকাল 10টায় পুখুরিয়া সহ কয়েকটি এলাকায় স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এছাড়া সকাল 9টায় রাজবাড়ী ফরিদপুর ঢাকা রেলপথের ভাঙ্গা উপজেলার হামিরদী রেল ক্রসিংয়ে নকশিকাঁথা ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। এ সময় যাত্রীদেরও নামিয়ে দেওয়ার অভিযোগ করেন একাধিক যাত্রী। অপরদিকে ঢাকা খুলনা রেলপথে গাছের গুঁড়ি ফেলে ও লাল পতাকা টাঙিয়ে রেল চলাচল বন্ধ করে দেয়। এতে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন হামিরদী এলাকায় আটকা পড়ে। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রাখা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় চলমান আন্দোলন নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফরিদপুর 4 আসনের দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে ফরিদপুর 2 সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করায় এলাকাবাসী কয়েকদিন ধরে যে আন্দোলন করছেন সেসব বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, কয়েকদিন যেভাবে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হচ্ছে তা চলতে পারে না। বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি অযৌক্তিক আন্দোলন থেকে দূরে থাকতে সবার প্রতি অনুরোধ জানান এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। এটি তো সারা জীবন বা সারা দিন ধরে চলতে পারে না, কারণ আপনারা সকলে জানেন অনেক মানুষের রাস্তায় ভোগান্তি হচ্ছে, পাশাপাশি নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেখানে মানুষের বিঘ্ন ঘটছে। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকে উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। দর্শক, এই মুহূর্তে ভাঙ্গা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের খবর সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, মহাসড়ক ও রেলপথ অবরোধে সৃষ্ট ভোগান্তির কেমন চিত্র দেখছেন এবং ইউএনও যে সতর্ক করেছিলেন যে অবরোধ তুলে না নিলে ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে আপনি কি জানাবেন আমাদের? জি আমাতুল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরের যে ভাঙার 4 আসনের যে আসন বিন্যাসের যে সমস্যাটি চলমান রয়েছে সেটির কিন্তু আন্দোলন সকাল থেকেই চলছে। আমরা যেমনটি সকাল থেকেই সড়কে অবস্থান করছি এবং দেখছি যে মূলত আন্দোলনকারীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তবে এ বিষয়ে আমরা দুপুরে যেটি দেখেছি যে ফরিদপুরের যে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে মূলত এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে তাদেরকে তথ্য ছড়ানো হচ্ছে যে যেহেতু এটি আসন বিন্যাসের সমস্যা, এটি নির্বাচন কমিশন যেটি ভালো মনে করেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই যে আসন বিন্যাসটি করা হয়েছে, কিন্তু এই জায়গাটিতে আন্দোলনকারীদের মাঝে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যে এটি উপজেলা প্রশাসনেরকে দায় চাপানো হচ্ছে। তবে ইউএনও যেটি বলেছেন যে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি এই আসন বিন্যাসের যে বিষয়টি সেটি তিনি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে মূলত এটি নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত অনুযায়ী এটি হয়েছে এবং সেই সাথে তিনি আন্দোলনকারীদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আন্দোলন অব্যাহতি দেওয়ারও কিন্তু দাবি জানিয়েছেন, রিকোয়েস্ট করেছেন। তবে সব মিলিয়ে আমরা ইউএনও সর্বশেষ যেটি আমাদেরকে বলেছেন যে মূলত আন্দোলনকারীদের কিন্তু বিকালের মধ্যেই এই মহাসড়ক কিন্তু তিনি কিন্তু পরিষ্কার করতে বলেছেন। যদি আন্দোলনকারীরা যদি তাদের এই প্রশাসনের কথা যদি না মানে তাহলে কিন্তু প্রশাসন যে শক্ত অবস্থানে থাকবে সেটিও কিন্তু এক ধরনের হুঁশিয়ারি করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত সকাল থেকে আমরা যে সড়কের যে অবস্থানটি দেখেছি, মূলত দক্ষিণাঞ্চলের যে 21টি জেলা রয়েছে, 21টি জেলার যে প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা, সেই 21টি জেলা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেই সাথে আমরা সকাল থেকে কিন্তু
ট্রেন যেটি আপনার দক্ষিণাঞ্চলের যে রেল সংযোগ রয়েছে সেটিও কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে সব মিলে আমরা যেমনটি দেখেছি যে এখন পর্যন্ত প্রায় গত এক সপ্তাহ ধরে কিন্তু এই যে দক্ষিণাঞ্চলের সাথে যে সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। তবে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি যেটি ইঙ্গিত দিয়েছেন যে যদি কোনো ধরনের আন্দোলনকারীরা যদি তারা আন্দোলন থেকে থেমে না আসে, আন্দোলন থেকে বিকালের মধ্যেই কিন্তু প্রশাসন কঠোর অবস্থানে যাবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল ফরিদপুরের ভাঙার কর্মসূচির সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরের ভাঙা থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এদিকে পাবনার বেড়া উপজেলার একাংশকে আবারও সংযুক্ত করে পাবনা ১ সাথিয়া বেড়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেড়ার বাসিন্দারা। এতে বেড়া পৌর এলাকার যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। হরতাল সমর্থকরা বলছেন সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা ১ আসনের আসনকে ভাগ করা হয়েছে। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে হরতাল পালন করছেন। স্বাভাবিকভাবেই হরতাল চলছে, তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁথিয়া ও বেড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা নির্বাচন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে জেলার 9টি উপজেলাতেও কর্মসূচি পালিত হয়। গত বৃহস্পতিবার সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আগামী 3 দিনের হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সকাল সন্ধ্যা হরতাল পালন হবে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল চলবে। তবে এ সময় শহরে দোকানপাট খোলা থাকবে। শহরের ভিতরে 3 চাকার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। তবে বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়ক থাকবে অবরোধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। সিনেট ভবনে টানিয়ে দেওয়া হবে এই তালিকা। এ সময় লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নম্বরও দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। এরপর থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন কমিশন জানিয়েছে 2 ভিপি সহ মোট 14 জনের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন পর্যন্ত রাকসুতে প্রার্থী রয়েছেন 249 জন। এর মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 আর এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 25 সেপ্টেম্বরের রাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে, যাতে মোট ভোটার রয়েছেন 28,905 জন। প্রাণী থেকে জেনেটিক রোগের মাধ্যমে মানুষের দেহে ছড়ানো মারাত্মক হতে পারে মন্তব্য করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, নিরাপদ ও রোগমুক্ত প্রাণীর মাধ্যমে নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে দেশে নানা রোগের ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে সরকার। রংপুর RDRS বেগম রোকেয়া মিলনায়তনে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে রংপুর বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আমরা যেন সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি, তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব। তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন সেগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমরা কোনো রকম চান্স দিতে চাই না যে এটা মানুষের ছড়ায়, কারণ আপনারা জানেন যে প্রাণী থেকে মানুষের রোগ ছড়ানো, জুনোটিক ডিজিজের মাধ্যমে যে ছড়ানো, এটা অনেক মারাত্মক হতে পারে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি থাকায় সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলার নদ নদী ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। বহু বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে আছে। চৌহালি উপজেলার কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, অন্তত 8 হেক্টর আবাদি জমি আংশিক নিমজ্জিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে 4 সেন্টিমিটার বেড়ে গিয়ে বর্তমানে বিপদ সীমার নিচে 150 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলার কাজীপুর গ্রামের হাজীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি নামের এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে নিজ বাড়ির ঘরের দরজা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাব্বি। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশের সময় বৈদ্যুতিক তারের লিকেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় একটি গেঞ্জি তৈরির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের অন্তত 17টি গেঞ্জি তৈরির দোকান ও দোকানে থাকা মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভোর 4টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চান্দনা এলাকায় রফিক কাউন্সিলরের টিন শেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ দাফনের জন্য প্রস্তুত কুষ্টিয়া পৌর গোরস্থানে। কবর প্রস্তুতের দায়িত্বে থাকা নুরুল ইসলাম জানান, বাবা ডাক্তার দেলোয়ার হোসেন ও মায়ের কবরের মধ্যে তাকে দাফন করা হবে। ঢাকা থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানে পৌঁছালে জানাজা শেষে মা বাবার পাকা কবরে তার দাফন সম্পন্ন করা হবে। গতকাল রাত 10:15 দিকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভিন। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। টাঙ্গাইলেও চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একই সাথে চলছে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জার কাজ। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 27শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে দুর্গাপূজা। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার 12টি উপজেলায় এবার সম্ভাব্য 1220টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন তারা। বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। প্রতি বছরই আমরা এই দুর্গা ঠাকুরের কাজ করি এবং কম বেশি মন্দির ডিজাইনের কাজ করে থাকি। ফাটা মোটা আছে যে জুড়িয়ে হাতে ঠাকুর আমরা রং করব। এটা বানাইতে 7 থেকে 10 দিন সময় লাগে আর কি। অনেক কাজ আছে, মাটি লাগানোর পর রঙের কাজ আছে, আরো ভিন্ন কাজ আছে, নস্কার কাজ আছে। পূজারীরা বলছেন, এবারের শারদীয় দুর্গোৎসবে বিশ্ব শান্তি ও হানাহানি মুক্ত পৃথিবী গড়ার প্রার্থনা করবেন তারা। আমরা শান্তিপূর্ণভাবেই এখানে পূজা উদযাপন করে থাকি। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করে খুব সুন্দরভাবে আমরা এই পূজাটা করে আসছি। আমাদের দুর্গাপূজা প্রতি বছরই আমরা খুব সুষ্ঠুভাবে করতে পারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। আমাদের দুর্গাপূজা সার্বিক এবং সুন্দরভাবে হওয়ার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পুরো আশ্বাস দিয়েছে আমাদের পূজা সুন্দর এবং সার্থক করবেই তারা। আর জেলা পুলিশ সুপার বলছেন, পূজার সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, প্রায় 150 শতাধিক অধিক গুরুত্বপূর্ণ এবং প্রায় 300 গুরুত্বপূর্ণ এবং অন্যান্য সাধারণ আকারে আমরা একটি প্যারামিটার ভাগ করেছি এবং এটাকে কেন্দ্র করে আমাদের অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গবাদি পশুর বিকল্প খাবার হিসেবে খাওয়ানো হচ্ছে কলার ঘাউর। দানাদার খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং বড় মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা পর্যাপ্ত খড় শুকাতে না পারায় বিকল্প খাদ্য হিসেবে কলার ঘাউর খাওয়ানো হচ্ছে গবাদি পশুকে। প্রতিনিধি মশিউর রহমান বাবুর পাঠানো তথ্যচিত্রে আবু সাইদ উপর রিপোর্ট।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বিভিন্ন পাড়াগ্রামে স্বল্প আয়ের পশুপালনকারীরা বাধ্য হয়ে গবাদি পশুকে আঁশজাতীয় খাদ্য হিসেবে কলার ঘাওড় টুকরো টুকরো করে খাওয়ানো হচ্ছে। গরু মহিষের খাদ্য চাহিদা মেটাতে বিকল্প হিসেবে স্থানীয় হাট থেকে সংগ্রহ করা কলার ঘাওড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন তারা। এতে করে পশুর পুষ্টি চাহিদা মেটার পাশাপাশি স্বাস্থ্য হচ্ছে অর্থ, যা গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত সহায়ক। সবচেয়ে বড় সুবিধা হলো এটি প্রাকৃতিক খাদ্য হয়, গবাদি পশুর জন্য কৃত্রিম খাদ্যের মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা গরিব মানুষ হাতে করে পেটে খাই, এত সামর্থ্য নেই আমরা এইসব গুঁড়ো ভুষি সবসময় কিনবার খেলাম। গরু আমরা পালতে পারি না, আমাদের ফলের সংকট এবং ঘাসের সংকট, গরু বেশি, আমাদের কষ্ট করে। দানাদার খাদ্য ও ঘাস ভুষির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে স্বল্প আয়ের পশুপালনকারীরা গবাদি পশুর বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করছেন কলার ঘাওড় বলে জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। আমরা এইগুলো আঁশ জাতীয় খাবার হিসেবে ব্যবহার করতে পারি আপৎকালীন সময়ে, যখন আমাদের প্রাকৃতিকভাবে গোখাদ্যের সংকট দেখা যাবে তখন। তবে আমরা খামারিদেরকে বলবো যে এটা অত্যন্ত সতর্কতা এবং সাবধানতার সঙ্গে এবং পরিমাণ মতো এটি যেন গরুকে খাওয়ানো হয়। খামারিরা চাইলে কলার ঘাওড়ের সঙ্গে খড় বা অন্য সবুজ ঘাস মিশিয়ে দিতে পারেন। এতে গরু মহিষের পুষ্টির ভারসাম্য বজায় থাকবে এবং কোনো ঝুঁকিও থাকবে না। আবু সদপু, মাই টিভি। গাজীপুরের শ্রীপুরে ডাকাতি প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের নিকট হতে চাইনিজ কুড়াল, রামদা সহ দেশীয় অস্ত্র ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে মাওনা এলাকার হাসিখালী ব্রিজ থেকে ডাকাত সন্দেহে এক যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। গ্রেপ্তারকৃতরা হলেন গোলজার, হৃদয়, আলামিন, আহমেদ ও ওমর ফারুক। জনতার হাতে ডাকাত সন্দেহে আটক দেলোয়ার হোসেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে ডাকাত দলের সদস্যদের আদালতে পাঠানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত সাতক্ষীরার শহীদ আসিফের স্মরণে কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শনিবার বিকেলে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আসকারপুর গ্রামে তার নিজ বাড়ির কবরস্থানে জিয়ারত শেষে শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শহীদ আসিফের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ গেজেট জহুরুল হক হলের ভিপি মোহাম্মদ আহসান ইমরোজ হাবিব, ঢাকা কলেজের মোহাম্মদ রেজওয়ান হোসাইন সহ আরও অনেকে। আমাদের সংগ্রামের সিলসিলা লিপ্ত আছি, দেশ গড়ার কাজে লিপ্ত আছি, রক্তের সাথে তাদের ত্যাগের সাথে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ বলেছেন, নির্বাচন এবং সংস্কার দুটোই প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই গণ অভ্যুত্থানে যে 2000 মানুষ রক্ত দিয়েছে এবং 30,000 আহত হয়েছে তার কোনো মূল্য থাকবে না। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে নওগাঁয় বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এই কথা বলেন। নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই রাষ্ট্রের মালিক হচ্ছে এদেশের জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চান, জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে চান। জনগণই নির্ধারণ করবে আগামীর রাষ্ট্র কে পরিচালনা করবে। জনগণ যাকে দায়িত্ব দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। গতকাল টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মুন্সিগঞ্জের গজারিয়া বিএনপির কর্মী সভা হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ আহসানুল্লাহ, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি, মোহন, ভিপি মোহন। ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক কর্মী সমাবেশ হয়েছে। ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান রকুন। সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আকবরহাট বাজারে বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার রূপরেখা। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। টাঙ্গাইলে মাদকের ভয়াবহতা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। টাঙ্গাইল প্রেস ক্লাবে টাঙ্গাইল পাবলিকেশনসের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির সরকার। প্রধান আলোচক ছিলেন সরকারি সাদত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আশিকুল হাসান। অনুষ্ঠানে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ অধ্যয়ন ও মানব সেবা সংস্থার সভাপতি মোহাম্মদ খালিকুজ্জামানের সভাপতিত্ব করেন। ঢাকায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলার আসরে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের উদ্যোগে এক যুগপূর্তি ও আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বিচারপতি ফয়সাল মোহাম্মদ ফয়জি। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ আমির হামজা এবং প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এ সময় মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির ও জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস চেয়ারম্যান মনির হোসেন সহ বক্তারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি জোরদারে মতবিনিময় করেন। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া রক্ত দিয়ে কার্যক্রম শুরু করেন। এতে জেলা প্রশাসন, পুলিশ ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্তদান করেন। এ সময় পুলিশ সুপার জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বাজার বাইপাস এলাকায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সংগঠনের কার্যালয়ের যাত্রা শুরু উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাইম মুভার, কাভার্ড ভ্যান ও ট্রাক চালকরা অভিযোগ করেন, বিনা দোষে দুর্ঘটনার পর অনেক সময় চালকদের ঘাতক বলা হয়, যা অমানবিক। সমাবেশে সংগঠনের সভাপতি সাজ্জাদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহাগ মিয়া ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের আপত্তিকর কথোপকথন ও জুলাই যোদ্ধাকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে কলেজ চত্বরে শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা সংসদ, আহত ও শহীদ পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান হোসেন, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন। কর্মসূচিতে নওগাঁ কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রামে প্রেস ক্লাবের এস রহমান হলে জঙ্গল সলিমপুর আলী নগর এলাকার কয়েকজন বাসিন্দা আজ সংবাদ সম্মেলন করেছেন। তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলবাজি ও ভোগান্তির শিকার হচ্ছেন তারা। লিখিত বক্তব্যে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান রাজু জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগকারীরা আরও বলেন, এসব ঘটনার পর স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নেত্রকোনায় আফটার স্কুল মাকতাব সবার জন্য দিন ও কুরআন শেখার উন্মুক্ত প্ল্যাটফর্ম দাওয়াহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের পাবলিক রুমে মাদ্রাসাতুদ দাওয়াহ আয়োজিত সেমিনারে আফটার স্কুল মাকতাবের পরিচালক ডিসি মসজিদের ইমাম ও খতিব বুরহান উদ্দিনের পরিচালনায় মুফতি মোহাম্মদ তাহের কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি জুবায়ের আহমদ হাফি, মুফতি ওমর ফারুক সিরাজি, মুফতি আনিসুর রহমান তালুকদার, মুফতি আহসানুল্লাহ কাশেমি সহ অন্যরা।